সে যদি হাসিনাকে আশ্রয় না দেয়, সে তো আর বাংলাদেশে কোনো দালাল জীবনে খুঁজে পাবে না। বাংলাদেশে দ্বিতীয় কোনো ভারতীয় দালালের জন্ম হবে না। সেভেন সিস্টার নিয়ে তাদের যে সমস্যা আছে, ভারত কিন্তু ভয়ানক একটা বিভক্তির জায়গায় তাদেরকে যেতে হবে। এখন এগুলোকে ধর্মীয় একটা রং চং দিয়ে যদি বলা হয় যে বাংলাদেশ থেকে দলে দলে হিন্দুরা ভারত চলে যাচ্ছে, তাহলে এটা একটা আমি বলবো এটা একটা নির্লজ্জ মিথ্যাচার। আমার দেশের ভেতরে কে ন্যায় বিচার পাচ্ছে, কে কি পাচ্ছে, সেই বিষয়টা নিয়ে ভারতকে যদি কথা বলতে হয়, তাহলে তো ভারতকে সব বিষয়ে কথা বলতে হবে। শুধু চিন্ময়ের ব্যাপারে সে বলবে কেন? সে কেন যে আলিফ হত্যাকাণ্ড হয়েছে নৃশংসভাবে, আলিফ হত্যাকাণ্ডের ব্যাপারে সে কিছু বললো না কেন? ভারতের কিছু মিডিয়া একতরফাভাবে এই প্রচারণাগুলো চালাচ্ছেন, তাদেরকেও কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে আসলে বারবার আমন্ত্রণ জানিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজও তার ব্যতিক্রম হবে না। আজ আমরা আলোচনা করব, বিষয়বস্তু হচ্ছে অপপ্রচার ও ষড়যন্ত্র। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ, পরিচয় করে দিচ্ছি। আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আজাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের মাঝে সহসায়ী আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আমরা তিনি আসার সাথে সাথেই তাকে যুক্ত করে নিব। আমরা শুরু করছি আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছ থেকে। আমরা আসলে জানি সেটি হচ্ছে অপপ্রচার এবং ষড়যন্ত্র চলছে, বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে স্বাধীনতার পরেও এই অপপ্রচার এবং ষড়যন্ত্র ছিল। আবার নতুন করে আমরা এই 5 আগস্টের এই জুলাই বিপ্লবের পরে যে ষড়যন্ত্র একের পর এক দেখছি, সেই জায়গায় আমাদের দর্শকরা, আমাদের দেশবাসী খুবই সচেতন রয়েছে যে এখন এই যে চিন্ময় দাসকে নিয়ে যে ষড়যন্ত্র সেটি চলছে এবং ইতিমধ্যেই সেটাকে এটা ধর্মীয় সম্প্রীতি নষ্টের একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে আমাদের দর্শকরা জানে। একটু কি আপনার কাছ থেকে, যদিও আপনি সরকারের পক্ষ থেকে আছেন, প্রধান উপদেষ্টার প্রেসে আছেন, আমাদের দর্শকরা যদিও জানে, তারপরও একটু আবার মনে করি দেই আপনার মাধ্যমে যে আসলে চিন্ময় দাসকে সরকার না হোক আইন শৃঙ্খলা বাহিনী কেন গ্রেপ্তার করেছে, উনি কেন জেল হাজতে আছেন, একটু যদি আপনার কাছ থেকে আসে। ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এসেছে, জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এসেছে। এই অভিযোগে ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এটার জন্য আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটা নেবে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ। এখানে আসলে সরকারের কোনো ভূমিকা নেই। জি, আইন প্রয়োগ, যে মামলা হওয়ার পর মামলাটা আসলে আইনি পথে চলে যায়, আইনি পথে আসলে এটার একটা সুরাহা হতে হবে। ওনার বিরুদ্ধে অভিযোগের যে মাত্রা সেটা আদালত বুঝবে। আদালত বুঝে যদি মনে করে যে উনি আসলে অভিযুক্ত হওয়ার মতো, তাহলে ওনাকে এই অভিযোগের জন্য ওনাকে যদি শাস্তি দিতে হয় দেবে। আর যদি মনে করে যে না, ওনার আসলে এই অভিযোগটা যতটা গুরুতর বলা হচ্ছে অতটা গুরুতর নয়, তাহলে আদালত সেই সিদ্ধান্ত দেবে। এখন স্বাধীনভাবে আদালত কাজ করছে আমরা মনে করি, এবং আমরা এটা বিশ্বাস করি যে আদালত থেকেই উপযুক্ত সিদ্ধান্তটা উনি পাবেন। আজাদ ভাই, আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও বিভিন্ন সময় আসলে অপরাধী যেই হোক না কেন, আমরা দেখেছি যে কয়েকদিন আগে কয়েকদিন আগে মানে 5 তারিখের পরেই এক মাদ্রাসায় সেখানে নিপীড়নের ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু ওই মাদ্রাসার হুজুরদের গ্রেফতার হয়েছে, সম্ভবত উত্তরবঙ্গে প্রমাণ হয়েছে। যেহেতু সেখানে তো বাংলাদেশের কোনো জনগণ কিংবা মুসলিম সংখ্যা গুরু কিংবা লঘু যেখানে আছে তারা কিন্তু এটা নিয়ে কথা বলে নাই। তাহলে এই হঠাৎ করে এইটাকে সংখ্যালঘু ইস্যুতে আসলে নিয়ে যাওয়ার পেছনে কি অন্য কোনো চক্রান্ত দেখছেন আপনারা? দেখেন, চক্রান্ত তো বাংলাদেশকে নিয়ে অনেকদিন ধরেই হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই একটা দেশ, একটা বিশেষ গোষ্ঠী, তারা আসলে মেনে নিতে পারছে না বাংলাদেশের ছাত্র জনতার এই অভ্যুত্থানটা। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবেই চেষ্টা করছে। যারা পরাজিত শক্তি তারাও চেষ্টা করছে, এবং এই পরাজিত শক্তিকে দীর্ঘদিন ধরে যারা ইন্ধন দিয়ে গিয়েছে বা এই পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের শাসনকে সুসংহত করার জন্য যারা আগে থেকেই কাজ করছে, তারাও আসলে তাদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। এটা সবাই জানে এবং সবার কাছে এখন দিব্য দৃষ্টির মতো পরিষ্কার। এটা নিয়ে আসলে খুব বেশি বিতর্ক নেই কেন করা হচ্ছে। দেখেন, বাংলাদেশে যদি সংখ্যালঘু বিষয়টা নিয়ে যদি সংখ্যালঘু নির্যাতনই হতো, সারা পৃথিবীর সংবাদ মাধ্যমের জন্য বাংলাদেশ এখন উন্মুক্ত। আপনি একটা সময় আমরা দেখেছি, যদি সংবাদ মাধ্যম, বিদেশি কোনো সাংবাদিক বাংলাদেশে আসতে চাইতো, তাকে ভিসা দেওয়া হতো না। ভিসা দেওয়া হলেও তাকে বিমানবন্দর থেকে নানা ধরনের হয়রানির
সম্মুখীন হতে হতো, দেশে এলে গোয়েন্দারা তার পিছনে লেগে থাকতো। এখন কিন্তু সেরকম কোনো পরিবেশ নেই। আপনি একজন সাংবাদিক, আপনি নিজেও ভালো করে জানেন যে এখন সাংবাদিকরা কতটা মুক্তভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। তো এইটা আমাদের দেশি সাংবাদিকদের বেলায় যেমন প্রযোজ্য, তেমনিভাবে আমাদের বিদেশি সাংবাদিক বন্ধু তারা সবার তাদের জন্য একইভাবে প্রযোজ্য। তো বিদেশ থেকে তারা সাংবাদিকরা এসে দেখতে পাচ্ছে, দেখে তারা নিজেরা রিপোর্ট করতে পারছে তাদের মতো করে, তাদেরকে কেউ কোনো বাধা বিপত্তি তাদের জন্য সৃষ্টি করতে পারছে না বা করছে না। তো এখন নানা দেশের সাংবাদিকই এখন এখানে আসে। আমি যেহেতু প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কাজ করি, আমাদের সাথে অনেক দেশের সাংবাদিকদের সাথে যোগাযোগ হয়ে তারা আসছেন, দেখছেন এবং রিপোর্টও করছেন। তারা কেউ কিন্তু বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি হচ্ছে বা এই ধরনের পরিস্থিতি আছে বলে রিপোর্ট করছে না। এই রিপোর্টগুলো করছে একটা বিশেষ দেশ থেকে, একটা বিশেষ দেশের কিছু বিশেষ মিডিয়া। নির্দিষ্টভাবে যদি বলেন তাহলে আমরা বলবো যে ভারতের কিছু মিডিয়া একতরফাভাবে এই প্রচারণাগুলো চালাচ্ছেন। তাদেরকেও কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে আসলে বারবার আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা আসেন, দেখেন, সরেজমিনে রিপোর্ট করেন, ঘটনাস্থল যেটাকে আপনারা বলছেন যদি কোনো আদৌ ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা যান, সেখানে গিয়ে দেখেন, দেখে আপনারা রিপোর্ট করেন। রিপোর্ট না করে এখন স্বপ্নে পাওয়া রিপোর্টের মতো, তথ্যের মতো যদি তারা রিপোর্ট করে, আপনার তারা নিজেরা যদি এভাবে এক ধরনের গল্প তৈরি করে, গল্প ফেঁদে বাংলাদেশকে, অনেক বাংলাদেশের সংখ্যালঘুদের অনেক দুঃসহ দিন যাচ্ছে এরকম অপপ্রচার যদি তারা করে, তো তাহলে তো এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা এটা কোনোভাবেই আশা করি না এবং আমরা বিশ্বাস করি যে ভারতের মধ্যে যারা আসলে সচেতন মানুষ আছেন, ভারত তো 120 কোটি মানুষের দেশ, সেখানে অনেক সচেতন মানুষ আছে, আমাদের বিশ্বাস যে এইসব অপপ্রচারে তারাও বিভ্রান্ত হবেন না। জি, নিশ্চয়ই। আপনি আজকে একটু কোট করছি, দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে আজকে, আপনি যেমনটা বললেন, সংখ্যালঘুদের এই যে দলে দলে ভারত পাঠানোর তথ্য, এই যে অথবা ওখানের ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে বা বিজেপির নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল বিভিন্ন মিডিয়ায় যে 5 আগস্টের পরে দলে দলে মানে সংখ্যা লঘুরা ভারত সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাচ্ছে। সেখানে দ্য হিন্দু বলছে সংখ্যালঘুদের দলে দলে ভারত পাঠানোর তথ্য সঠিক না। 5 আগস্ট থেকে এই যে ডিসেম্বর পর্যন্ত তারা হিসেব দিয়েছে, বিএসএফ এর হাতে আটক হয়েছে 1393 জন। এটি হচ্ছে এই 4 মাসে মোটামুটি। কিন্তু 5 আগস্টের আগের 6 মাস পর্যন্ত কিন্তু তাদের হাতে গ্রেফতার হয়েছিল 1144 জন। জি, তার মানে কাছাকাছি সংখ্যাটা। আরেকটা হচ্ছে গত বছর 2023 সালে সেই সংখ্যাটা ছিল 5095 জন। ওটা কিন্তু গত পতিত আওয়ামী লীগ সরকারের সময়। তাহলে ওখানেরও কিন্তু সব গণমাধ্যম কিন্তু এটি বলছে না। আমি এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চেয়েছি যে এটা আসলে কিছু একটা বিশেষ গোষ্ঠী বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রচারণা চালাচ্ছে। ভারতে তো অনেক অনেক বিবেকবান মানুষ আছে, অনেক সচেতন মানুষ আছেন, তারা জানেন এবং তারাও এগুলা বিশ্বাস করেন না এ ধরনের কথা। আর বিএসএফ এর হাতে যদি 1300 জন আটক হয়, তারা তো সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ না। বাংলাদেশ আর ভারতের মধ্যে 4000 কিলোমিটারের একটা সীমান্ত আছে এবং এটা বিশ্বেরই অন্যতম দীর্ঘ একটা স্থল সীমান্ত। এই স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের এবং ভারতের মানুষ অনেক কারণে যাতায়াত করে, অনেক সময় ব্যক্তিগত, সবাই যে সব সময় একেবারে বৈধ পথে যাতায়াত করে এরকম না। ভারতেরও অনেক নাগরিক অবৈধভাবে বাংলাদেশে নানা উদ্দেশ্য নিয়ে আসলে আসে। তো এইটার একটা ব্যবসায়িক কারণ আছে, এটার ব্যক্তিগত পারিবারিক অনেক কারণ থাকতে পারে। এগুলো সত্য। আর এখন এগুলোকে ধর্মীয় একটা রং চং দিয়ে যদি বলা হয় যে বাংলাদেশ থেকে দলে দলে হিন্দুরা ভারত চলে যাচ্ছে, তাহলে এটা একটা আমি বলবো এটা একটা নির্লজ্জ মিথ্যাচার। এই ধরনের মিথ্যাচার যারা করছে তারা আসলে জেনে বুঝে করছে এবং তারা একটা বিশেষ গোষ্ঠীকে আসলে ফেভার করার জন্যই এই ধরনের মিথ্যাচারগুলো করছে এবং তারা আসলে বাংলাদেশের বিরুদ্ধেই, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটার বিরুদ্ধেই তারা আসলে চক্রান্তে লিপ্ত রয়েছে। জি, আজকে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন হাই কমিশন বা রাষ্ট্রদূত তাদেরকে পররাষ্ট্র উপদেষ্টা ডেকেছিলেন, আপনি সেটি ওয়াকিফাল আছেন। উনি তাদের সাথে মিটিংয়ের পরে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা পররাষ্ট্র উপদেষ্টার সেই ব্রিফিংটা একটু দেখে আসি, উনি আসলে কি কেন ডেকেছিলেন। আমরা জানি যে ইস্যুতেই ডেকেছেন, তারপরও কি বললেন আমরা একটু শুনে আসি তার মুখ থেকে। অবশ্যই চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয়, এটা অবশ্যই উল্লেখ করেছে, আমার ব্রিফিংও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কি পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কীভাবে প্রসিডিংস হয়েছে, কোর্ট তার বেল দেয় তখন তারা যে একেবারে ঘেরাও করে ধরেছে ইত্যাদি ইত্যাদি। আজকের ব্রিফিংয়ে নিঃসন্দেহে ভারতকে নিয়ে আমি কিছু বলি। ওইভাবে আমি মিডিয়ার সম্বন্ধে বলেছি এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিল
অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে। 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3 বার পুনর্নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ উল্লেখ নেই সেখানে এখানে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত হয়নি যে তারা এই কাজটা করছে। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবেই দেখতে চাই, কারণ এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব, আইন তার গতিতে চলবে, এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। আজাদ ভাই, আসলে বক্তব্য আমাদের দর্শকরাও এর আগে সংবাদে শুনেছে, অনেকগুলো বিষয় উনি বলেছেন। সেখানে মমতা ব্যানার্জি আজকে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সম্পর্কে, আগরতলায় সহকারী হাই কমিশনের হামলা হয়েছে, এগুলোর বিষয়েও বলেছেন। আমরা এই প্রসঙ্গে আপনার সাথে কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আশা করি আমাদের অন্যজন অতিথি মুজিবুর রহমান মঞ্জু বিরতির পরে আমাদের সাথে যুক্ত হবেন। সদস্য সচিব আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমরা আজকে আলোচনা করছি অপপ্রচার ও ষড়যন্ত্র এই বিষয়ে। আমরা ইতিমধ্যেই আমরা বিরতির আগে সকল বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন অ্যাম্বাসির যারা বাংলাদেশের প্রতিনিধি আছে কিংবা কূটনৈতিক, তাদের বাংলাদেশের বিষয়ে অবহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা, তার ব্রিফ শুনছিলাম। এখন আমরা দেখে আসি আজকে এই বিষয়ে আমরা যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঢাকার বাইরে কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে। সীমান্তে যে একটু পার্শ্ববর্তী দেশের কিছু লোক এসেছিল, সীমান্ত দিয়ে তারা অতিক্রম করার চেষ্টা, এটাই আমরা দেখেছি, সেই বিষয়ে কথা বলেছেন। আমরা একটু তার বক্তব্য শুনে আসি। সীমান্তে কোনো আতঙ্ক যেন বিরাজ না করে, এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন। এখানে কোনো আতঙ্ক নেই। এখানে কিছু কিছু জায়গায় ওরা এখনও বলতেছে যেটা যে ওদের যে ইলেকশন হয়েছে, আপনারা জানেন ইলেকশনের সময় আমরাও কিন্তু বিজেপি বর্ডার থেকে সরাই নিয়ে ওইগুলি তারা কিন্তু রিডিপ্লয়মেন্ট হচ্ছে। কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমরা শুনছিলাম যে আগরতলায়, আমরা জানি যে আজকে আগরতলার যে বাংলাদেশের সহকারী হাই কমিশনেও হামলা হয়েছে, এবং আজকে এই সংখ্যালঘু ইস্যুতে আমাদের একদমই নিকটতম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কিছু কথা বলেছেন। সে বিষয়ে বিএনপি মহাসচিব একটি প্রতিক্রিয়া দিয়েছেন, উনি লন্ডন সফর করছেন, সেখান থেকে আমরা একই সাথে তার প্রতিক্রিয়াটিও শুনিয়ে আসি, তারপর আমরা আলোচনায় যাব। ইসকনের সাম্প্রতিক ভূমিকা এটা অত্যন্ত সন্দেহজনক, রহস্যজনক, এবং বাংলাদেশের স্বাধীনতা সমর্থনের প্রতি, বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি একটি হুমকি স্বরূপ। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত, এবং এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দাঁড়াবে। প্রিয় দর্শক, শুনছিলেন আসলে আপনারা ওয়াকিফাল আছেন যে এক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে আসলে এই যে সাম্প্রদায়িকতার কথা বলে পার্শ্ববর্তী দেশের কিছু গণমাধ্যম এবং সেখানের ক্ষমতাসীন দলের কিছু নেতা বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রমাণের চেষ্টা চালাচ্ছে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের দেশে ডেকে ক্লিয়ার করেছেন। আমরা দেখেছি যে আগরতলার যে বাংলাদেশের অফিস আছে সেখানে আক্রমণ হয়েছে। পাশাপাশি বিধানসভায় মমতা ব্যানার্জি ভারত সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানিয়েছেন, তার সে ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়াও জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে। জি, আমি কিন্তু মির্জা ফখরুল সাহেবের বিবৃতিটা পড়েছি, ওনার স্টেটমেন্টটা, পাশাপাশি আপনার বিএনপি দলের পক্ষ থেকেও রুহুল কবির রিজভী সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটাও আমি পড়েছি। আর জাহাঙ্গীর সাহেবের স্টেটমেন্ট আমি আপনাদের এখানে দেখলাম, আগে দেখিনি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে মির্জা ফখরুল সাহেব যথার্থই বলেছেন যে এটা খুবই রহস্যজনক যে একটা ঘটনাকে কেন্দ্র করে যেভাবে কন্টিনিউয়াসলি ভারতের মিডিয়াগুলোতে অপপ্রচার চালানো হচ্ছে, এবং সেই অপপ্রচারের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে পলিটিশিয়ানরা পজিশন নিচ্ছেন। এবং এটা খুবই সারপ্রাইজিং যে আপনার
মমতা ব্যানার্জির মতো একটা মহিলা, যাকে আমরা সবসময় মনে করি যে আমরা বাঙালি হিসেবে তাদের সাথে আমাদের যে ন্যায্য আচরণটা আমরা পাবো, সেটা আমরা এখানে ফেল করেছি বা এটা আমরা ব্যথিত হয়েছি। তো এখন কথা হচ্ছে যে বিষয়টা কেন হচ্ছে। এই যে রাজনীতিবিদেরা তাদের রাজনীতির বাইরে গিয়ে যখন ধর্ম উন্মাদনা নিয়ে কাজ করেন, তখনই এই বিপত্তিটা ঘটে। দেখেন, এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, প্রথম দিকে আমরা একটু কনফিউজ ছিলাম যে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করাটা এই মুহূর্তে কেমন হয়েছে বা এটা কোনো রাজনৈতিক হাতিয়ার হবে কিনা। কিন্তু আমরা যখন দেখলাম যে ইসকন নিজেই বলছে যে চিন্ময় অ্যাকচুয়ালি গিল্টি এবং চিন্ময়ের বিরুদ্ধে অনেক অভিযোগ তারাও দিয়েছে, সুতরাং চিন্ময়কে এখন আমি কিন্তু আর তার ধর্মীয় পরিচয়ে তাকে চিহ্নিত করতে পারছি না। আমি তাকে স্বাভাবিকভাবে তাকে একজন ক্রিমিনাল হিসেবে ট্রিট করতে হচ্ছে। দেখেন, আমরা তো সবসময় বলি যে আমাদের সংবিধান বা আমাদের যে আমাদের গণতন্ত্রের যে ধারা, সেটা হচ্ছে যে ব্যক্তি কখনো কোনো কিছুর ঊর্ধ্বে না, সে ধর্ম বা দল বা কোন কিছুর ঊর্ধ্বে না, অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করতে হবে। সো এখানে চিন্ময়কে, তিনি একজন ক্রিমিনাল, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এখন আইনিগতভাবে সেটাকে আমরা ফেস করব, আইনি সহযোগিতা বা আইনি যে বিধানটা, সে যাতে ন্যায় বিচার পায় সেটা আমাদেরকে দেখতে হবে। ভারত সরকার এতটুকু বলতে পারে যে চিন্ময় যাতে ন্যায় বিচার পায়। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার দেশের ভেতরে কে ন্যায় বিচার পাচ্ছে, কে কি পাচ্ছে, সেই বিষয়টা নিয়ে ভারতকে যদি কথা বলতে হয়, তাহলে তো ভারতকে সব বিষয়ে কথা বলতে হবে। শুধু চিন্ময়ের ব্যাপারে সে বলবে কেন? সে কেন যে আলিফ হত্যাকাণ্ড হয়েছে নৃশংসভাবে, আলিফ হত্যাকাণ্ডের ব্যাপারে সে কিছু বললো না কেন? সেটার জন্য সে দুঃখ প্রকাশ করলো না কেন? এর আগেও তো অনেক হিন্দু কমিউনিটির অনেক বিশিষ্ট জনেরা নানাভাবে এখানে নিগৃহীত হয়েছেন। আপনি তো জানেন যে চিফ জাস্টিস ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা, তাকে এখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, তাকে জোরপূর্বক হেনস্থা করে তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বা দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তো তখন তো ভারত সরকারের কোনো উদ্বেগ, শান্তিরক্ষী মিশন পাঠানোর বা বাংলাদেশের দূতাবাসকে তো ভারত একটা প্রতিবাদের কথা বলে নাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এবারের এই ঘটনাটা সম্পূর্ণভাবে সে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা পরাজিত হয়েছে, বিশেষ করে হাসিনাকে সে একেবারে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছিল, নির্লজ্জভাবে সমর্থন দিয়েছিল। সেই হাসিনার যখন একটা গণতান্ত্রিক মানুষের এই বিক্ষোভের মুখে যেহেতু তাকে পালিয়ে যেতে হয়েছে এবং ভারত তাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের উপায়ও নাই। দেখেন, ভারত যদি হাসিনাকে আশ্রয় না দিত, আমরা অনেকে বলি ভারত কেন আশ্রয় দিয়েছে, আমি ভাবি ভারতের আসলে করার কি ছিল। কারণ সে যদি হাসিনাকে আশ্রয় না দেয়, সে তো আর বাংলাদেশে কোনো দালাল জীবনেও খুঁজে পাবে না, বাংলাদেশে দ্বিতীয় কোনো ভারতীয় দালালের জন্মও হবে না। কারণ সে বলবে, ও মা, এ তো আমার বিপদে পড়লে আমাকে আশ্রয় দিবে না, আমি তার দালালি করবো কেন? সুতরাং তার এই যে এজেন্সি টিকিয়ে রাখার জন্য, যে তার দালালি করার জন্য একটা মানুষকে যে সে প্রলুব্ধ করে রাখবে, সেটা বাঁচাতে গিয়ে তাকে হাসিনাকে শেল্টার দিতে হচ্ছে। শেখ হাসিনার মতো একটা খুনি, একটা পলাতক, একটা শোষক এবং লুটেরাকে তাকে আশ্রয় দিতে হচ্ছে। যখন সে আশ্রয় দিচ্ছে এবং স্বাভাবিকভাবে সে একটা নীতি নৈতিকতার প্রশ্নে চাপ এসে পড়ছে, এখন সেই চাপটাকে সে মোকাবেলা করার জন্য সে উল্টা বাংলাদেশের ভেতরে একটা সাম্প্রদায়িক উস্কানির সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টাটা করছে, যেটা সীমান্ত আমরা দেখলাম, যেটা মমতা ব্যানার্জির কথার মধ্যে আমরা দেখলাম, এবং প্রতিনিয়ত আমরা দেখছি ভারতীয় মিডিয়া এই কাজগুলো করে যাচ্ছে। সুতরাং এটা খুবই, আমাদের সরকারকে আমি ধন্যবাদ জানাই, অন্তর্বর্তীকালীন সরকারকে, কারণ তারা এই ব্যাপারে স্ট্রং পজিশন নিয়েছে। এবং আমরা মনে করি আগামীকাল থেকে আমরা সকল রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়ে আমরা রাজপথে নামবো, আমরা কণ্ঠসোচ্চার করব, এবং এটা আমাদের জাতীয় ঐক্যের জন্য একটা বিরাট সুযোগ। জাতীয় ঐক্য সৃষ্টির যেহেতু একটা কথা আসছে, যে ভারতীয় আধিপত্যবাদ, নোংরামি, সাম্প্রদায়িক উস্কানের বিরুদ্ধে বাংলাদেশের সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা মাঠে থাকব। এবং আমি মনে করি বাংলাদেশের বিবেকবান হিন্দু কমিউনিটির নেতারাও, তাদের অনুসারীরাও এই গণতান্ত্রিক জায়গায় তারাও আমাদের পাশে থাকবেন। জি মঞ্জু ভাই, আপনার কাছে ফিরবো। আমি আবারও আজাদ ভাই আপনার কাছে যাই। এই প্রসঙ্গে যে মমতা ব্যানার্জি শান্তি সেনা পাঠানোর আর্জি জানানোর কথা বলেছে জাতিসংঘের কাছে ভারতের সরকারকে, যদিও তিনি আবার বলেছেন যে দুদেশ শেষ কথা বলুক, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, কেন্দ্রীয় সরকার চুপ কেন, এটি তিনি আবার যদিও বলেছেন যে দুদেশের কথা বললে তো সমাধান হবে। এখানে এই যে শান্তিরক্ষী বাংলাদেশে পাঠাতে তিনি বলেছেন, আমরা তো জানি যে ভারতের বিভিন্ন প্রদেশেও মেচাকার অবস্থা, সেখানে আসলে তার ভূমিকাটা কি, এবং এরকম কি শান্তিরক্ষী পাঠানোর কোনো সুযোগ কি আছে আসলে? দেখেন, উনি ভারতের ব্যাপারে উনি কি অবস্থান নেবেন সেটা একান্তই ওনার নিজস্ব ব্যাপার। জি, কিন্তু আমরা জানি যে বাংলাদেশে আসলে অশান্তির উনি একটা বড় কারণ। আপনি দেখেছেন যে ভারতের কেন্দ্রীয় সরকার 2010 সালে পানি চুক্তি প্রায় চূড়ান্ত করেছিল।
সেটা স্বাক্ষর হওয়ার কথা ছিল, সেই চুক্তির একমাত্র বাধা হিসেবে উনি দাঁড়িয়ে গেছেন। এখন পর্যন্ত সেই চুক্তি স্বাক্ষরিত হয়নি। আমরা আমাদের ন্যায্য পানির হিস্সা পাচ্ছি না। তিস্তা চুক্তি, আমরা আমাদের ন্যায্য পানির হিস্সাটা এখনো পাচ্ছি না, এবং এই পানির হিস্সাটা না পাওয়ার ফলে আমাদের দেশের উত্তরাঞ্চলের মানুষ প্রতি বছর ভোগান্তিতে ভুগতেছে। ক্ষুধা, দারিদ্র, বন্যা, খরা, নানাবিধ প্রাকৃতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যায় তারা ভুগছে। এবং এই যে ভুগছে, এবং আমাদের দুই দেশের মধ্যে আসলে যে একটা শান্তির বার্তা তৈরি হওয়ার একটা সম্ভাবনা ছিল, বা দুই দেশের মধ্যে মানুষের পিপল টু পিপল কানেক্টিভিটি বা মানুষের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল, এই সম্পর্কের পেছনে আসলে সবচেয়ে বড় বাধা হিসেবে উনি নিজেই কাজ করেছেন। তো যিনি নিজেই শান্তির পথে বাধা হয়ে দাঁড়ান, তিনি যখন কখনো বলেন যে একটা দেশে শান্তির দূত পাঠাতে হবে বা শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে, কথাটা খুব আসলে ভালো শোনায় না। খুব মানে এটা আসলে বাংলাদেশের মানুষের এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো কারণ, এটা একটা শান্তি হয়েছে, তখন তো উনি শান্তিদূতের কথা বলেন নাই। আর উনি এই যে আমাদের আমি মঞ্জু ভাই কিছু পয়েন্ট উত্থাপন করেছেন, আমি এটার সাথে জাস্ট আরো 2-1টা পয়েন্ট জাস্ট যোগ করব। যখন বিশ্বজিৎ হত্যাকাণ্ড হয়েছে, ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু ওনারা কিন্তু তখন কিন্তু বলেনি যে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা। আপনি যখন এই যে 2023 সালে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে যেভাবে যাত্রাবাড়িতে নির্মমভাবে পেটানো হলো, তখন কিন্তু বলেননি যে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানো দরকার। এই জুলাই গণ অভ্যুত্থান তো আসলে আমাদের কোনো ধর্ম আর গোত্রের ছিল না। জুলাই গণ অভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের। জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু সম্প্রদায়েরও কিন্তু বেশ কয়েকজন ছাত্র নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন, এবং তাদের নিয়ে তো উনি কিছু কথা বলেন না। জুলাই গণ অভ্যুত্থানের পরে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে সীমান্তে প্রথম যে 2টা হত্যাকাণ্ড হয়েছে বিএসএফ কর্তৃক, সেই 2টা হত্যাকাণ্ডের শিকারী হচ্ছে হিন্দু কিশোরী। তো তাদের নিয়ে তো উনি কোনো কথা বলেননি। আমি আমার দেশের প্রেক্ষাপটটা জাস্ট বলছি। ওনার দেশে উনি কোথায় শান্তিরক্ষী বাহিনী চাইবেন বা ওনার দেশে শান্তি আছে কি নাই, এটা ওনাদের একান্ত নিজস্ব বিষয়। যদিও আমরা জানি যে 1947 সাল থেকে আসলে কাশ্মীরে অশান্তি চলছে, মণিপুরে অশান্তি চলছে অনেক দিন ধরে, জাতিগত দাঙ্গা। এই গত সপ্তাহে খ্রিস্টিয়ান কমিউনিটির উপর হামলা হচ্ছে বলে আসামে একটা খ্রিস্টিয়ান অধিকার সংগঠন তারা বিবৃতি দিয়েছে যে খ্রিস্টিয়ান কমিউনিটির উপর হামলা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলিমদের উপর যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে, হত্যাযোগ্য হয়েছে, আমরা সবাই দেখেছি, এবং সেটার বাংলাদেশ প্রত্যক্ষ ভুক্তভোগী। ভারতেরও এক্ষেত্রে কিছু রোহিঙ্গা সমস্যার কারণে কিছুটা সমস্যা হয়েছে, যদিও সেটার ব্যাপকতা বাংলাদেশের তুলনায় খুবই সামান্য। কিন্তু কোনি তো কখনো আমরা শুনিনি ওনাকে আসলে এই দাবিটা জানাতে যে মায়ানমারে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক। জি, নিশ্চয়ই এটি আপনি যথার্থই বলেছেন। কিন্তু আমাদের আজকে পররাষ্ট্র উপদেষ্টা খুবই ডিটেইল একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং আমি সেখানে দেখলাম উনি কিন্তু অনেকগুলো কথা বলেছেন যে ভারত সরকার আমাদের এই যে ভিসা বন্ধ করে রেখেছে, আরও নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করছে। উনি বলছেন এটার কিন্তু একটা ডাবল ইফেক্ট আছে, বাইল্যাটারাল ইফেক্ট আছে। যেমন উনি উদাহরণও দিয়েছেন যে আমি হসপিটালে গিয়ে দেখলাম যে আমাদের হসপিটালগুলো পরিপূর্ণ রোগীতে ট্রিটমেন্ট হচ্ছে। তো এটা এমন না যে তারা, আমাদের প্রফেসর ইউনুস সাহেব কিন্তু একটা সুন্দর কথা বলেছিলেন যে আমরা আক্রান্ত হলে, আমরা অশান্তিতে থাকলে ভারত যে খুব শান্তিতে থাকবে, বিষয়টা কিন্তু তা না। কারণ আপনি যদি আমাকে অশান্তিতে রাখেন, আপনাকেও কিন্তু এটার একটা সাইড এফেক্টে আপনাকে অশান্ত থাকতে হবে। ভারত যেই খেলাটা এখন খেলছে, আমি মনে করছি যে আসলে তাদের মানে চিন্তা চেতনা সঠিকভাবে মনে হয় কাজ করছে না। কারণ এই ধর্মের কার্ড খেলাটা, এটা সবসময় আমি দেখেছি এটা ভয়ানক পরিণতি ডেকে এনেছে, এবং ভারতে কিন্তু প্রচুর পরিমাণ দাঙ্গা হয়েছে, যেটা আমাদের দিকে তারা আঙ্গুল তোলে। আমাদের এখানে আপনি দেখবেন যতগুলো ঘটনা যে নাই তা না, আমাদের এখানে মুসলমানে মারামারি হয় না ভাই। আমাদের এখানে মানে ধর্মের মধ্যে আমাদের এই শিয়া মুসলিমের মধ্যে বিতর্ক হয় না, হয়তো। তো এই ধরনের ধরেন মসজিদ নিয়েও মারামারি হয় একটা সামাজিক কারণে। হিন্দু মুসলিম ধরেন, আমি কালকে এক জায়গায় বললাম যে একটা মানে হয়তো হিন্দু ছেলে আর একটা মুসলিম মেয়ে প্রেম করলো, এখন তারা হয়তো পালিয়ে বিয়ে করলো। এখন আপনি যদি বলেন যে একটা হিন্দু ছেলে মুসলমান মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে, এটাকে সাম্প্রদায়িক উস্কানিতে আপনি দিতেই পারেন, কিন্তু ঘটনাটা তো সাম্প্রদায়িক না, ঘটনা তো অন্য। আমাদের এখানে প্রচুর জমি দখল হয়েছে হিন্দুদের, করেছে কারা? আওয়ামী লীগের লোকেরা। এখন প্রসঙ্গ হচ্ছে যে আপনি যে কোনো একটা ইস্যুকে সুবিধা মতো আপনি ধর্মের কার্ড খেলবেন। বিএনপির হিন্দু কমিউনিটির কেউ যদি আহত হয়, সেটা তাকে হিন্দু হিসাবে গণ্য করবেন না। শুধু আওয়ামী লীগের কেউ হলেই তাকে হিন্দু সংখ্যালঘু হিসেবে করবেন। এটা তো খারাপ খেলা, এবং এই খেলাটা কিন্তু ঘুরে ঘুরে আপনার দিকেও আসতে পারে কখনো না কখনো। সেই জন্য আমরা বলবো যে প্লিজ আমাদের
এখানে যে 8-10% আমাদের যে সংখ্যা, মানে ধর্মীয় বিভিন্ন ধর্মের লোকেরা আছেন, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীরা আছেন, আমাদের এখানে কিন্তু আপনি দেখবেন অ্যাজ এ হোল শান্তির কোনো সমস্যা নাই। একই অফিসে, আমাদের এই অফিসেও আপনি দেখবেন এখানে হয়তো আমাদের মানে হিন্দু ভাইয়েরা আছেন, বৌদ্ধ ভাইয়েরা আছেন। আমাদের প্রধান উপদেষ্টা অফিসে গেলে পাবেন ফ্যাক্টরিগুলোতে ছেলে মেয়েরা একসাথে কাজ করছে, তো সেখানে তো কখনো বৈষম্য হচ্ছে না। আমাদের স্কুলগুলোতে প্রচুর পরিমাণে আমরা দেখেছি যে আমরা ছোটবেলায় পড়াশোনা বর্ণেরও কোনো বিষয় নেই। আমরা আমাদের শিক্ষকদেরকে, শিক্ষাগুরুদেরকে আমরা কি পরিমাণ শ্রদ্ধা করেছি, সম্মান করেছি। তো বারবার এই ধর্মের বিভেদটাকে সামনে আনাটা এটা খুবই খারাপ, এবং এটা ভারত প্রায় সময় এটা করে। এটা ভারতের করে আসলে লাভটা কি, যে বাংলাদেশের শান্তি নষ্টের, আপনি যেমনটা বললেন যে আমাদেরকে অশান্ত করে বা অশান্তিতে রেখে তারা যে শান্তিতে থাকবে বিষয়টা তা না, প্রধান উপদেষ্টাও বলেছেন। আমাদেরকে ভারত বা ভারত সরকার, গোটা ভারতের সব মানুষ তো বাংলাদেশ বিদ্বেষী নয়, নিশ্চয়ই বিবেকবান মানুষও সেখানে আছে। বিজেপি সরকার যদি আমরা বলি বা গুটি কয়েক, আমাদের বাংলাদেশকে অশান্ত করা, শান্তি নষ্ট করে তারা আসলে কি চায়, কেন শান্তিটা নষ্ট করছে? খুবই ভালো প্রশ্ন আপনি তুলেছেন। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। আপনি যখন একটু প্রভাবশালী পরিবার থাকেন, আপনার আশেপাশে আরো কম প্রভাবশালী বা আশেপাশের প্রতিবেশীরা থাকতে পারে, আপনি তাদের জন্য দুই ধরনের আচরণ করতে পারেন। একটা হচ্ছে আপনি সবার সাথে মিলেমিশে, আপনি বড় ভাই ছোট ভাইরা আছে সবার সাথে মিলেমিশে থাকলেন। আর আপনার হয়তো মানসিকতা এমন যে না, আপনি সবসময় চান যে আপনি একটা প্রভুসুলভ আচরণে থাকবেন, আপনাকে দেখলে সবাই কর্নিশ করে চলবে, আপনাকে সবাই একেবারে দাদা দাদা বলে হুজুর হুজুর করে চলবে, এই মানসিকতার লোক তো আছে। ভারত যে কোনো কারণ হোক, আপনি শুধু বাংলাদেশের কথা বললে তো হবে না, আপনি দেখেন নেপালের সাথেও তার একই অবস্থা, আপনি দেখেন শ্রীলঙ্কার সাথে, ভুটানের সাথে, মালদ্বীপের সাথে করেছেই। সেই জন্য হচ্ছে এটা তাদের মানসিক একটা সংকট। এই মানসিক সংকট থেকে যদি তারা না হয়, আপনি লিখে রাখেন ভারতের আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আমরা দেখছি মণিপুরে, বা যে কথাগুলো বিভিন্ন জায়গায় তাদের আঞ্চলিক সমস্যাগুলো আছে, 7 সিস্টার নিয়ে তাদের যে সমস্যা আছে, ভারত কিন্তু ভয়ানক একটা বিভক্তির জায়গায় তাদেরকে যেতে হবে। আমরা কখনোই সেটা প্রত্যাশা করি না যে তার ভেতরকার রাজনীতি নিয়ে কি হবে, কিন্তু আমরা যখন কাশ্মীর নিয়ে কথা বলি, আপনি দেখবেন কাশ্মীরের নির্যাতন, নিধন, গণহত্যার ব্যাপারে আমরা যখন কথা বলি, তখন কিন্তু তারা খুব রাগ করে যে আমাদের কাশ্মীর নিয়ে আপনারা কেন কথা বলবেন, তা আপনি কেন আমার ভেতরকার কথা নিয়ে কথা বলেন, এবং সেটা যদি সত্যি হতো তাও একটা কথা ছিল। আপনি মিথ্যা সংবাদ দিয়ে, আমরা তো চ্যালেঞ্জ করেছি যে ঠিক আছে, আন্তর্জাতিক মমতা ব্যানার্জি যেটা দাবি জানিয়েছে, আমি সেটাকে বলতে চাই এভাবে যে জাতিসংঘ থেকে তদন্ত দল পাঠান, আসেন তদন্ত করেন, আপনারা যে সমস্ত অভিযোগ দিচ্ছেন খোঁজ নেন। আমরা তো এরকমই দেখেছি, সব মানে খোঁজ নিতে গিয়ে দেখা গেলো যে 5টা ঘটনার মধ্যে 4টা ঘটনাই মিথ্যা, এবং আরেকটা ঘটনা যেটা পাওয়া গেছে সেটা উল্টা, আওয়ামী লীগের লোকেরা সেই নির্যাতনটা করেছে। তো আমাদের কথা হচ্ছে যে ভারত এই কাজটা করছে তার চিন্তাগত ত্রুটির কারণে। তার মধ্যে একটা বিগ ব্রাদার সুলভ, তার মধ্যে একটা সম্প্রসারণবাদী চেতনা আছে। আপনি দেখছেন না, বলছে কুমিল্লা আমার লাগবে, চিটাগং আমার লাগবে, তাহলে এটা কি ধরনের কথা? আমার সার্বভৌমত্বের উপরে এ ধরনের আঘাত করে কথা বলার অভ্যাস তাদেরকে কে দিল? এর শক্তি কোত্থেকে আসে? তার এত বড় দেশ থাকতে সে আমার দেশ নিয়ে চোখ দিচ্ছে কেন? এই যে আমার ছোট মানচিত্রটাকেও সে সহ্য করতে পারছে না। কেন পারছে না? এই জন্যই পারছে না যে এখানকার মানুষগুলো, আমাদের অনেক অধপতন আছে, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু দেখেন বারবার এখানে বৈষম্যের বিরুদ্ধে বা জাগরণ এসেছে, এবং আমরা কিন্তু বিজয়ী হয়েছি। এটাই ভারত সহ্য করতে পারছে। নিশ্চয়ই। আমি খুব ছোট্ট করে একটু জানতে চাই আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা এই যে ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী কিছু লোকজনকে দেখেছি যে তারা আমাদের ওখানের যে অফিস, আমাদের সেখানের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করছে, এবং এই যে এই বিষয়গুলো উচকে দিচ্ছে তো সেখানের মিডিয়া, নিশ্চয়ই সব যে মূল স্ট্রিম তা না, মূল স্ট্রিম মিডিয়া এটা করছে না। তো সেখানে আমাদের মিডিয়াগুলো সত্য বিষয়টা কতটুকু তুলে ধরতে পারছে? আপনি যেহেতু প্রেসিংয়ে আছেন, এটি আমার জানার। আর আমরা যেগুলো তুলে ধরছি বাংলাদেশের আসলে প্রকৃত অবস্থা কি, সেটি আসলে কি ভারতের জনগণ দেখতে পাচ্ছে? সেখানে কি ব্রডকাস্ট হচ্ছে আমাদের চ্যানেলগুলো? না হলে সেইখানের আসলে সীমাবদ্ধতা কি? আমাদের মিডিয়া তো আমাদের দেশের মানুষের কথা বলবে, এটাই স্বাভাবিক, এটা প্রত্যাশিত। আমরা যেটা দেখছি যে আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু ভারতের এই অপপ্রচারকে গিলছে না। আন্তর্জাতিক বলতে আমরা ট্রুলি যারা ইন্টারন্যাশনাল, ভারতের জাতীয়তাবাদী মিডিয়া না, তারাও কিন্তু তাদের জন্য তো আমি একটু আগেও আপনার এখানে বলেছি যে আমরা সবার জন্য আমাদের দরজা উন্মুক্ত করে দিয়েছি, আপনারা আসেন, দেখেন, নিজেরা ঘটনাস্থলে গিয়ে
ভয়েস অফ আমেরিকা গবেষণায় বলছে যে বলছে যে না, আমরা এটাই বলছি যে আন্তর্জাতিক মিডিয়াগুলো আসছে, তারা কিন্তু কেউ বলছে না যে ভারতীয় মিডিয়া যেভাবে কল্পকাহিনী প্রচার করছে এই কল্পকাহিনী কিন্তু তারাও কেউ প্রচার করছে না। সো ভারতের তো নির্দিষ্ট উদ্দেশ্য আছে, কিছু হীন মানসিকতা আছে, কিছু রাজনৈতিক অসৎ উদ্দেশ্যও আছে আমি বলবো, কারণ তাদের নিজস্ব কিছু পলিটিক্স আছে, সেখানে তাদের হিন্দুত্ববাদী রাজনীতি আছে, যেই রাজনীতিটার জন্য বিজেপির রাজনীতি আছে, সেই রাজনীতির জন্য তারা অনেক সময় এ ধরনের কথা বলে থাকে। কিন্তু আমরা ভারতের মিডিয়া, সেখানে ভারতের মিডিয়া নিয়ে তো ইতিমধ্যেই নানা কথা চালু আছে, কেউ কেউ বলছেন গদি মিডিয়া, আমি আসলে এভাবে বলতে চাই না, কিন্তু প্রচার আছে ওখানে, এইটাই আপনি যেটা বললেন, এরকম একটা প্রচার আছে। এবং তাদের আসলে মিডিয়ার এই মুহূর্তে খুব বেশি বিশ্বাসযোগ্যতা নেই, তাদের যে মূলধারা সংবাদ মাধ্যম সেগুলোও কিন্তু বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিকভাবে তো ভারতের গণমাধ্যমগুলোকে কেউ বিশ্বাসও করে না, সে ধরনের ক্রেডিবিলিটিও নাই। তো এই ক্রেডিবিলিটি না থাকার কারণে ভারতের এই কথা শুধু ভারতই বলছে, ভারতীয়রাই বলছে, আসলে সারা বিশ্বের মানুষ কিন্তু দেখছে তারা। আর মঞ্জু ভাই যেটা বলেছেন যে অন্যান্য দেশের যারা আমেরিকান বা ইউরোপিয়ান দেশগুলো আছে, তাদের এখানে দূতাবাস আছে, তারা তাদের নিজস্ব চ্যানেলেও তথ্য সংগ্রহ করছে, এবং তারা কিন্তু ভারতের মতো যদি এরকম পরিস্থিতি হতো তাহলে আমরা তো দেখতাম, আরও অনেকেই উদ্বেগ জানাতো। জুলাই বিপ্লবের সময় আমরা দেখেছি যে পরিস্থিতি, যখন ভারত একটি শব্দও না বললেও বিশ্বের কিন্তু বিবেকবান নানা সম্প্রদায় কিন্তু উদ্বেগের কথা জানিয়েছে। তো সেরকম উদ্বেগ কিন্তু এখন কেউ জানাচ্ছে না, পরিস্থিতি যদি সত্যিই খারাপ হতো। এখন শুধু ভারত জানাচ্ছে, এটা তাদের অসৎ উদ্দেশ্যে, এবং তাদের যে বসংবদ সরকার এখান থেকে বিতাড়িত হওয়ার পরে তাদের অহমে ঘা লেগেছে, এটাও হতে পারে। অথবা তারা তাদের জন্য নতুন জালাল সৃষ্টি করার জন্য বা দালালদেরকে আশ্বস্ত করার জন্য তারা এটা করতে পারে। তারাই আসলে ভালো বলতে পারবে কেন তারা এই মিথ্যাচার করছে। নিশ্চয়ই আমরা এই আলোচনায় ফিরবো, আমাকে আর একটা বিরতিতে যেতে হচ্ছে। আমরা ফিরছি। মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির সদস্য সচিব, আপনার কাছে। মঞ্জু ভাই, আমরা আগে থেকেই জানি যে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এই জুলাই বিপ্লবের পরের যে সরকার আসলো, সেই সরকার আমাদের বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত, আপনারাও বলছেন। কিন্তু তার সাথে নতুন করে যে অপপ্রচার যুক্ত হলো, একটি অপরাধীকে গ্রেফতারকে কেন্দ্র করে, সেখানে সে অপপ্রচারে ভারতীয় গণমাধ্যম যুক্ত হচ্ছে এবং সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তো এর বিপরীতে আসলে আজকে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের গণমাধ্যমকে সত্য তুলে ধরার জন্যে, তো আমরা আমাদের ভূমিকাটা, আমরা আমাদের জায়গা থেকেই বলছি যে আসলে রাজনীতিবিদ হিসেবে আমাদের ভূমিকাটা আপনারা কি চাচ্ছেন। পাশাপাশি হচ্ছে আমরা এখানে যে সম্প্রচার করি সেটি কিন্তু ভারতের জনগণ দেখতে পাচ্ছে না, যে আপনাদের কথাগুলো হয়তো বা ইন্টারনেটে পরে দেখবে, কিন্তু সরাসরি কিন্তু দেখতে পাচ্ছে না, সেখানে এমবার্গো আছে। এটি আসলে সরকারের করণীয় জায়গা থেকে আপনি কোনো কিছু বলবেন কিনা? না, প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে অপপ্রচারটাও তো ষড়যন্ত্রের একটা পার্ট, এবং আমাদেরকে ধরে রাখতে হবে ষড়যন্ত্র চলমান আছে, ষড়যন্ত্র চলবে। সরকারের কিন্তু কিছু মেকানিজম থাকে, কিছু আপনি জানেন যে গোয়েন্দা সংস্থা থাকে, কাউন্টার ইন্টেলিজেন্স থাকে, যারা এই ষড়যন্ত্রগুলো অ্যান্টিসিপেট করতে পারে, খোঁজ নিতে পারে। সুতরাং আমরা তো, কারণ এত বড় একটা ডিজাস্টার হয়েছে, সরকারের সব প্রশাসন যন্ত্র তো সঠিকভাবে কাজ করছে না, এটা একটা আমাদের উইকনেস আছে। তারপরেও আমরা সরকারের কাছে প্রত্যাশা করব যে সরকারের সব উইংগুলোকে এখানে অ্যাক্টিভেট করা, কোথায় কী ষড়যন্ত্র হচ্ছে, কোথায় কী ধরনের পর্দার অন্তরাল থেকে খেলা হচ্ছে, এটা দেখতে হবে। কারণ আপনি যদি সবসময় বলেন ষড়যন্ত্র হচ্ছে, মানুষ তো বলবে যে ষড়যন্ত্র তো হবে, আপনাকে তো সতর্ক থাকতে হবে। আপনি যেহেতু এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছেন, এবং এই সরকার প্রথম থেকেই কিন্তু ভারতের ব্যাপারে চোখে চোখ রাখার যে নীতিটা, আমাদের সরকারের আগের সরকারের, এই সরকারের আগের সরকারের ফ্যাসিবাদী সরকারের নীতি ছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু যে আপনার সাথে বৈরিতা করবে তার সাথে বন্ধুত্ব করবেন আপনি, যে আপনাকে মারবে তাকেও আপনি ধন্যবাদ দিবেন, এটা তো হতে পারে না। সুতরাং এই সরকারের যে নীতিটা, যে তুমি আমাকে যদি আমার সাথে খারাপ আচরণ করো, আমি খারাপ আচরণ করবো না, কিন্তু আমি এই ব্যাপারে স্পষ্ট জবাব দেব। এই সরকার গত 3-4টা জায়গায় তারা স্ট্রং কথা বলেছে, সীমান্ত হত্যার ব্যাপারে কথা বলেছে, তারপরে এর মধ্যে আরও যে কয়েকটা ঘটনা হয়েছে, এরপরে বন্যা চাপিয়ে দিয়েছিল তারা, সেখানেও সরকারের কথা বলেছে। এখন আপনি যেটা বলেছেন যে আমাদের দেশে আমাদের জাতীয় চরিত্রটা এমনভাবে তৈরি হয়েছে যে আমরা সাম্প্রদায়িক বিষয়গুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি। যে কোনো সাম্প্রদায়িক বিতর্ক উঠলেই দেখবেন আমাদের দেশে যখনই কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি উঠেছে, আপনি অবাকভাবে দেখবেন সৈকত, আমাদের দেশের মানুষ সাথে সাথে একটা সাম্প্রদায়িক ঐক্য তৈরি করার চেষ্টা করে, অসাম্প্রদায়িক একটা ঐক্য যাতে তৈরি হয় সেটা জন্য তারা দাঁড়ায়। এবং আপনি তো দেখেছেন বহু নজির আছে এরকম,
যে আলেম ওলামারা মসজিদে ঘোষণা দিয়ে মন্দির রক্ষা করার জন্য রাত জেগে পাহারা কমিটি করেছেন। এ ধরনের বহু নজির আছে এবং বহু ধরনের ব্যাপার আছে যে যখন এই ধরনের ঘটনা ঘটছে ডিসিরা মিটিং ডেকেছেন, মিটিং করেছেন সমস্ত ফেইথ অ্যাসোসিয়েশনগুলোকে নিয়ে। এটা আমাদের মিডিয়ার মধ্যে এক ধরনের প্রভাব সৃষ্টি করে। মিডিয়ার লোকেরা এই ধরনের ঘটনাগুলো উস্কানি যাতে সৃষ্টি না হয়, উত্তেজনা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়গুলো তারা কেয়ারফুল থাকেন। কিন্তু ভারতের গণমাধ্যমে এটা দেখবেন না, বরং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাদের এখানে হয় কি ছোটোখাটো ঘটনা হলে চেপে যাওয়ার চেষ্টা করা হয়, এটাকে সাম্প্রদায়িক রূপ যাতে কেউ না দেয় সেই চেষ্টাটা থাকে। আমাদের এখানে ঘটেছে উল্টাটা। তবে হ্যাঁ, আমাদের এখানে মিডিয়ার আরেকটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে তারা ওই সাম্প্রদায়িকতাটাকে তারা রোখার চেষ্টা করে, ঠিক আছে, কিন্তু ইসলামী কোনো কিছুর গন্ধ পেলে তারা সেখানে আবার উল্টা এক ধরনের প্রশ্ন তোলে। এইটা কিন্তু আমাদের সামাজিকভাবে আমাদেরকে খুব ক্ষতিগ্রস্ত করেছে এবং এখন এই আলোচনাগুলো তোলার সময় এসেছে আমাদের কাছে। এখন আপনি আসেন যে সরকার কি করতে পারে। আমি মনে করি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো উচিত। আমাদের সকল মানে সরকারি বেসরকারি আমরা যত ধরনের সামাজিক উদ্যোগ, রাজনৈতিক দল আছে, সাংস্কৃতিক আছে, সবার কথা বলা উচিত। দেখেন আমাদের দেশের উদীচী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যারা ছিল তারা ছোটোখাটো বিষয় নিয়ে মানববন্ধন অনেক কিছু করেছে, কিন্তু ওই যে আজাদ ভাই বললেন আপনার গয়েশ্বরচন্দ্র রায় যখন অ্যারেস্ট মানে উনি যখন নির্যাতিত হন, বা ওই যে বিএনপির যে ব্যারিস্টার ওই যে আপনার নিতাই চৌধুরীর মেয়ে, তাকে যখন হেনস্থা করা হয়, নিপুণ রায়চৌধুরীর যখন হেনস্থা করা হয়, তখন কিন্তু নারীর অবমাননা হয় না, আপনার ধর্মীয় সংখ্যালঘুর অবমাননা হয় না। এই জায়গা থেকে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল, বুদ্ধিজীবী, সিভিল সোসাইটি তথাগত লোকদেরকে আসতে হবে। আমরা চাই আগামী 2 দিনে অন্তত এই সকল সিভিল সোসাইটির লোকেরা, সকল আপনার এই ধরনের মানে সিভিক রাইটস নিয়ে যারা কথা বলেন, তারা কথা বলেন যে আমাদের দেশটা নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটার জন্য যাতে সবাই কথা বলে। আর 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আমাদের ব্রিফিং যাওয়া উচিত। প্রফেসর ইউনূসের যেহেতু একটা গ্লোবাল একটা কানেক্টিভিটি আছে, আমি মনে করি উনি সকল মানে রাষ্ট্রদূতদেরকে ডেকে একটা ব্রিফিং উনি করতে পারেন। তাহলে আজকে তো পররাষ্ট্র উপদেষ্টা করেছেন না, আমি এটাকে গুরুত্ব দেওয়ার পক্ষে, কারণ প্রফেসর ইউনূস যখন ডাকবেন এটা গ্লোবালি একটা সাউন্ড হবে, আওয়াজ হবে, তখন এটা আরো ব্যাপক মাত্রায়। আমি একটু এই বিষয়ে শুনে আসি আজাদ ভাই আপনার কাছ থেকে। আসলে এই অপপ্রচার কিংবা কিছু তো একটা হইচই হচ্ছে, এটি নিয়ে ষড়যন্ত্রকারীরা হইচই ফেলতে চাচ্ছে, এরপরে সরকার কি ধরনের পদক্ষেপ নিবে এটিকে একদম নিষ্প্রভ করে দেওয়ার জন্য? দেখেন, কেউ যদি ভুল বুঝে যদি কোনো কথা বলে তাহলে তার ভুলটা ভাঙানো যায়, কিন্তু কেউ যদি সচেতনভাবে অপপ্রচার করে, জেনে বুঝে মিথ্যাচার করে, তাহলে তাকে তো থামানো খুব কঠিন। সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে এদের এই মিথ্যাচারে যেন বাকি বিশ্ব কোনোভাবে বিভ্রান্ত না হয়, সেই চেষ্টাটা করা, এবং সেই চেষ্টাটা করা হচ্ছে। আপনি সেই চেষ্টার অংশ হিসেবেই কিন্তু আজকে কূটনীতিকদের ডেকে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা উনি ব্রিফ করেছে, উনি প্রকৃত চিত্রটা তুলে ধরেছেন। এর পাশাপাশি বিশ্ব মিডিয়ার একটা বড় অংশ কিন্তু ভারতে থাকে, ভারতে বসে তারা দক্ষিণ এশিয়া কভার করে। আমরা তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি। বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া যারা দক্ষিণ এশিয়া প্রতিনিধি, তাদের বেশিরভাগই আসলে নয়াদিল্লিতে অফিস করে। সো একটা আশঙ্কা থাকে যে নয়াদিল্লির এই বয়ান দ্বারা তারাও যদি বিভ্রান্ত প্রভাবিত হয় কিনা। আমরা আমাদের দূতাবাসকে বলেছি যে কোনো মিডিয়া যদি বাংলাদেশে আসতে চায়, সেটা ভারতীয় হোক, অন্য কোনো দেশের মিডিয়া হোক, কোনো ধরনের কালক্ষেপণের প্রয়োজন নেই, কোনো ধরনের আমলাতান্ত্রিক কোনো পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে ভিসা দেবেন। কয়েকজনকে বিদ্যুৎ গতিতে ভিসা দেওয়া হয়েছে, আপনারা আসেন দেখেন। এর আগে যখন তারা আসতো তাদেরকে নানাভাবে হয়রানি করা হতো, বিমানবন্দর থেকে তাদের হয়রানি শুরু হতো। এখন বাংলাদেশ একটা মুক্ত দেশ, এখানে সবাই কথা বলতে পারে, সবাই সব জায়গায় যেতে পারে। কারো বাক স্বাধীনতা তো আমরা বলছি যে বাক স্বাধীনতার কথা নিশ্চিত করা হয়েছে, শুধু বাক স্বাধীনতা না, এখন কিন্তু চলাচলের স্বাধীনতাও নিশ্চিত করা হয়েছে। তারা প্রত্যেক জায়গায় তারা তাদের মতো করে যেতে পারেন। অনেকে এসেছেন, কেউ কেউ হয়তো ঢাকাতে বসে রিপোর্ট করেছেন, কিন্তু যেখানে যেখানে
ঘটনা আদৌ ঘটে নাই যদিও, কিন্তু ঘটনা ঘটেছে বলে প্রচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। তারা সেখানে যান, তারা গিয়ে দেখুন, তারপরে তারা রিপোর্ট করুন। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, তারা আসবে। বাংলাদেশটাকে সবার জন্য অবাধ তথ্য প্রবাহের একটা দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সরকার থেকে এই জন্য সম্ভব সব ধরনের উদ্যোগই নেওয়া হচ্ছে। নিশ্চয়ই এটি সাধুবাদ পাওয়ার যোগ্য। মঞ্জু ভাই, আপনার কাছে আসছি একটু ভিন্ন প্রসঙ্গ এই প্রসঙ্গে রেখে, যদিও সেটিও ষড়যন্ত্রকারী যারা ছিল এখন ভারতে পালিয়ে আছেন, তাদের একটা শ্বেতপত্র প্রকাশ হয়েছে, আপনি জানেন। সেখানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন বা প্রধান ছিলেন, 28 লাখ কোটি টাকা পাচারের 28টি উপায়ে দুর্নীতি হয়েছে আওয়ামী লীগ আমলে। এটি দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন। আওয়ামী লীগ সরকার আমলে দেশকে চামচা পুঁজিবাদ থেকে চোর তন্ত্রে পরিণত করা হয়েছে, আইনসভা নির্বাহী সভা সবই গোষ্ঠীবদ্ধ হয়ে চুরির অংশ হয়ে গেছে, এটি ওখানে বলেছে। এটি শুধুমাত্র পাচারের হিসাব। জি, এটার জন্য তো আপনি যদি মানে এটা তো দেবপ্রিয় সাহেব গবেষণা করে বলেছেন, তো শেখ হাসিনার থেকে তো আপনি একটা গবেষণা পান। শেখ হাসিনা যখন বলে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, এবং এগুলো তো একদম স্পষ্ট আওয়ামী আমলের দলিল। কানাডায় বেগমপাড়া জাভেদ সাহেব যে তথ্য কি ভূমি প্রতিমন্ত্রী, ওনার শতাধিক বাড়ি, ভূমিমন্ত্রী, শতাধিক বাড়ি লন্ডনে, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তারপরে আপনার এই যে আমাদের এই গণ অভ্যুত্থানের কিছুদিন আগে আপনার ওই যে আইজি বেনজির সাহেব, তারপরে এক ভদ্রলোক মতিউর সাহেব, যিনি ছাগল টাগল দিয়ে একটা কাণ্ড ঘটিয়ে বসলেন তার সন্তানকে দিয়ে। এই ধরনের স্টোরি তো আমরা গত লাস্ট 5 থেকে 10 বছরে এটা তো ফ্রিকুয়েন্টলি আসছে। এবং শেখ হাসিনা যখন বলে যে আমার পিয়ন 400 কোটি টাকা মালিক হয়েছে, তখন সাধারণ মানুষ তো চিন্তা করে যে পিয়ন 400 কোটি টাকা হলে সচিব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কি জানি অবস্থা। আপনার ব্যাংক ডাকাতির, ব্যাংক লুণ্ঠনের যে ইতিহাস, যেটা প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল ভয়ঙ্কর নভেম্বর, আপনার সেই রিপোর্টটা মনে থাকার কথা। সুতরাং 28 লাখ কোটি টাকা, এটা তো ধরেন ওনারা অনেক গবেষণা করে কাগজে কলমে পেয়েছে, সংখ্যা মনে হচ্ছে, তাই না? আপনি কল্পনা করতে পারেন যে আমাদের বাজেট হচ্ছে 7 থেকে 8 লাখ কোটি টাকা, আমাদের বাৎসরিক বাজেট। তাহলে এই 4 বছরের বাজেট আমার রাষ্ট্রের, আমার এরকম কয়েকশো আপনার পদ্মা সেতু করার বাজেট টাকা, এই লুণ্ঠন এই দেশটাকে একেবারে ফোকলা করে দেয়া হয়েছে। এবং সেই ফোকলায় অনেকে বলেন যে 2 বোনের মধ্যে প্রতিযোগিতা ছিল, এক একজনের এক এক পকেট ছিল, এবং এগুলো আমাদের বিদ্যুৎ সেক্টরকে কিভাবে বোকা বানিয়ে আমাদের থেকে টাকা নিয়ে যাবে, যেগুলো আমাদেরকে আরো হয়তো অনেক বছর ধরে আমাদেরকে টানতে হবে। যে এইগুলো প্রকাশ শুরু হয়েছে, এর সাথে আসলে এই যে নতুন করে বিভিন্ন ভাবে বাংলাদেশের উপরে অ্যাটাক আসা, তার কি কোনো সম্পর্ক খুঁজে পান? একদমই ছোট্ট করে বলতে এখানে আমাদের কথা হচ্ছে এই টাকা ফেরত আনতে হবে। আপনি যতক্ষণ এই টাকা ফেরত না আনবেন, এই টাকার গরমে কিন্তু ষড়যন্ত্র আরো ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাবে। আমি একটু 30 সেকেন্ডের জন্য আজাদ ভাই আপনার কাছে মনে হয় এরপর ফিরতে পারবো না। এই টাকা ফেরত আনতে হবে, মঞ্জু ভাইয়ের মতো সবারই আসলে দাবি। সরকার কি সেই উদ্যোগ কতটুকু নিচ্ছে? অবশ্যই সরকার থেকে নিয়মিত আপনাদেরকে ব্রিফিং করে এটা জানানো হচ্ছে এই উদ্যোগের কথা। গতকালকেও আমাদের প্রেসিং এর পক্ষ থেকে একটা ব্রিফিং করে আমরা বলেছি ডিসেম্বরের 10 তারিখ থেকে বেশ কিছু সংস্থার সাথে আমরা এ বিষয়ে আলোচনা করব, এবং বিভিন্ন রাষ্ট্রের যে দূতাবাসের যে কর্মীরা বা রাষ্ট্রদূতরা যখনই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন, উনি এ বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছেন, এবং অধিকাংশ দূতাবাস বা রাষ্ট্র আসলে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। মঞ্জু ভাই, একদম শেষ কথা, মনে হয় 30 সেকেন্ডে শেষ করতে হবে। জি, যদি কোনো কিছু থাকে। কথা হচ্ছে যে এই জায়গায় যে 28 লাখ কোটি টাকার যে শ্বেতপত্রটা এসেছে, জি, এটা শুধু শ্বেতপত্রের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। কে কত টাকা নিয়েছে, কোথায় টাকাগুলো আছে, এটার জন্য আমি মনে করি যে স্পেশাল এফোর্ট দিতে হবে। এবং এই জনগণের টাকাটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, দেখেন এই সরকার আজকে বা এর আগেও আমি দেখেছি যে বলেছে আমরা রিজার্ভে হাত না দিয়ে প্রায় অনেকগুলো ঋণ তারা পরিশোধ করেছে। আমাদের অর্থনীতির চাকাটা ঘুরছে খুব ভালোভাবে। আমাদের একইভাবে আমরা চাই প্রত্যেকটা জায়গার শ্বেতপত্রগুলো আসুক এবং বিচারের অধীনে সবাইকে এনে আমাদের একটা জাতীয় সমন্বয় করে আমাদের বাংলাদেশটাকে একটা নিউ ডাইরেকশনে আমাদেরকে পৌঁছাতে হবে। আমাদের এই হিংসা হানাহানির রাজনীতিটা একটা জায়গায় গিয়ে শেষ করতে হবে। তাইলে আমি মনে করি চিরতরে এই লুটপাট টাকা পাচারের অভ্যাস থেকে আমাদের রাজনীতিবিদরা, আমাদের
আমলারা, আমাদের ব্যবসায়ীরা এখান থেকে নিবৃত্ত হতে অনেক অনেক ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু এবং অসংখ্য ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। তবে একদমই শেষ কথা বলবো, আসুন সবার আগে দেশের বিরুদ্ধে সকল অপপ্রচার আমরা যার যার জায়গা থেকে রুখে দেই, কারণ আপনি সত্যটা জানেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না। আসুন সবাই মিলে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যার যার জায়গা থেকে কাজ করি। আল্লাহ হাফেজ।